শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। যাদের সম্মেলন তারা হচ্ছেন আমাদের রাজ্যের গ্রামের মানুষ, যারা 100 জনের মধ্যে 70 থেকে 77 জন গ্রামেই বাস করেন। তাদের মধ্যে যারা সবচাইতে গরিব অংশের মানুষ, জমি নেই, বাস্তবতা নেই, মাথা গুজবার স্থায়ী আস্তানা নেই, ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ দিতে পারছে না, অসুস্থ হলে পর ঠিকমতো চিকিৎসাও করাতে পারছে না, বেঁচে থাকবার জন্যে গ্রামেই বিশাল অংশের জমির মালিকানা যারা ভোগ করছেন, অল্প সংখ্যক, তাদের কাছেই শ্রম বিক্রি করে মজুরির বিনিময়ে পরিবার ভরণ পোষণের চেষ্টা করেন, কিন্তু 2 বেলা পেট পুড়ে খেতে পারেন না। এরকম যে অংশ, তার বড় অংশ হচ্ছেন যাদেরকে আমরা বলছি কৃষি শ্রমিক, বা ত্রিপুরা আমরা বলছি ক্ষেত মজুর। এদেরকে সংগঠিত করবার জন্য ত্রিপুরার যে সংগঠন ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়ন, তার সম্মেলন সোনামুড়ায় শুরু হয়েছে। এবং আমি শুনে পুলকিত হয়েছি। প্রথম বামফ্রন্ট সরকার আসার পর 80 সালের শেষার্ধে এই ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তৈরি হয়েছে, তার ভিত্তি স্থাপিত হয়েছে। তারপর থেকে আজ অবধি 12টা সম্মেলন, 2 বছর 3 বছরের ব্যবধানে তারা এই সম্মেলনের আয়োজন করেন। এরকম 12টা সম্মেলনের মধ্যে ত্রিপুরার 23টা মহকুমার অন্যতম সোনামুড়া, এই শুধু সোনামুড়াতেই এবারটা নিয়ে 3টা সম্মেলন আয়োজিত হয়েছে। অসাধারণ ঘটনা। এটা সোনামুড়ার গণতন্ত্র প্রিয় নাগরিক যারা, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে, এমনকি আমি বলবো রাজনীতিগতভাবে, শ্রেণী দৃষ্টিভঙ্গিগত দিক থেকে ক্ষেত মজুর ইউনিয়ন যে ভাবনায় চালিত হয়, তার বিরোধী ভাবনা নিয়ে চলেন। এদের মধ্যেও যারা গণতান্ত্রিক, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, সহযোগিতা না করতেন, এই 3টা সম্মেলন সোনামুড়ার মধ্যে সংগঠিত করা সম্ভব হতো না। এবং বিশেষ করে বর্তমানে আমাদের রাজ্যে যে ফ্যাসিবাদী সন্ত্রাস চলছে, গত প্রায় 8 বছর যাবৎ, তার মধ্যে গণতান্ত্রিক কর্মকাণ্ড সংগঠিত করা খুব কঠিন, দুরূহ। এরকম জায়গায় প্রায় 400 প্রতিনিধিকে একসাথে নিয়ে 2 দিন যাবৎ এই যে সম্মেলন, তার সমস্ত ব্যবস্থাপনার জন্যে অর্থ, কড়ি, বিভিন্ন বস্তু ইত্যাদি সাহায্য হিসাবে হাত বাড়িয়ে উদ্যোক্তা যারা, তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন। তার জন্যে সোনামুড়ার সমস্ত অংশের
তাদের প্রতি আমাদের নমস্কার জানাচ্ছি। তাদের সাহায্য ছাড়া এই সম্মেলন আয়োজন করা এই পরিস্থিতিতে সোনামুড়ায় কঠিন ছিল। আপনারা শুনছিলেন আমার আগে দুজন বক্তার বক্তব্য। অল্প সময়ে হলেও সভাপতি সহ যে তিনজন কথা বলেছেন তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং মতাদর্শগত যে দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষেতমজুরদের সংগঠিত করা হচ্ছে সেই ভাবনার উপর দাঁড়িয়ে কথা বলবার চেষ্টা করেছেন। আমার কথা তো এর থেকে ভিন্ন কিছু হবে মনে করার কোনো কারণ নেই। আমাদের দেশের স্বাধীনতার পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের কমিউনিস্ট আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1921 সালে প্রথম কংগ্রেসের যে সম্মেলন, মহাসম্মেলন বলে এটাকে, সর্বভারতীয়, লাহোরে, দেশ তখন বিভক্ত হয়নি, সেই সম্মেলনে তৎকালীন সময়ে ছোট্ট যে কমিউনিস্ট পার্টি তার একজন নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, তিনি মুসলমান সম্প্রদায়ভুক্ত ছিলেন। আমি সচেতনভাবে এটা উল্লেখ করছি। তিনি বিকল্প কমিউনিস্ট পার্টির রচিত প্রস্তাব মহাসম্মেলনে উপস্থিত করে দাবি করেছিলেন, আমরা পূর্ণ স্বাধীনতা চাই, ব্রিটিশ বিদেশি লুণ্ঠন করছে, ভারতবর্ষের মানুষকে তাদের গোলামে পরিণত করে তাদের রক্ত মাংস তারা নিংড়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের কাছে পাবার মতো আমাদের কিছু প্রত্যাশা নেই, এদেরকে কোণঠাসা করতে হবে, পরাজিত করতে হবে, ভারত থেকে তাড়াতে হবে। আমাদের দেশের মানুষ নিয়ে আমরা সরকার তৈরি করব এবং আমাদের জনগণের জীবনের যে মূল সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সমাধান আমরা করব। কিন্তু সেটা কংগ্রেসের মহাসম্মেলন ছিল। মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেস দলের নেতা এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃত্ব দানকারী পথপ্রদর্শক, ইতিহাস তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছিলেন। এই যে প্রস্তাব তার উপস্থিতিতে উপস্থিত করা হয়েছে, কিন্তু কংগ্রেসের সম্মেলনে এই প্রস্তাব কিন্তু সেদিন গ্রহণ করেনি। যদিও 1921 সালের সম্মেলনে এই প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু কমিউনিস্টরা যে প্রশ্নটা তুলে দিল, কংগ্রেসের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করলো। কমিউনিস্টরাই তো সঠিক প্রসঙ্গ উপস্থিত করেছে। কদিন হাত কচলিয়ে ব্রিটিশের সামনে মাথা নুয়ে বেঁচে পড়তে থাকার জন্য তথাকথিত স্বরাজের নামে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য আমরা যে চেষ্টা করছি, এটা কদিন চলবে? আমরা কি তাদের কাছে দাসখত লিখে দিয়েছি? এটা আমাদেরই তৎকালীন সময়ে গণতান্ত্রিক শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের দেশে তারা শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়ে লুণ্ঠন করে চলেছে। তাহলে কেন তাদের হাতে পায়ে ধরে কোনো মতে আমরা বেঁচে থাকবার চেষ্টা করব? কেন তাদেরকে আমরা তাড়াবো না? এই প্রশ্ন যখন উঠতে শুরু করলো, মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তাদেরও বড় অংশ উপলব্ধি করতে শুরু করেছিলেন
এই স্লোগানকে, দাবিকে, প্রসঙ্গকে বেশি দিন আর চেপে রাখা যাবে না। যদি চেপে রাখার চেষ্টা হয়, কংগ্রেসের হাত থেকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে যাবে, কংগ্রেস জনগণের মধ্যে বিচ্ছিন্ন হবে, মানুষ কংগ্রেসের দিকে ফিরেও তাকাবে না। এই পরিস্থিতিতে একটা সময়ের ব্যবধানে, সম্ভবত 1930-এ সেই কংগ্রেস প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয়েছে পূর্ণ স্বাধীনতা চাই। এবং ইত্যবসরে 1917 সালে পৃথিবীর বুকে শ্রেণীহীন, শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় হল সোভিয়েতে, এবং এটা পৃথিবীর বুকে নূতন ধরনের একটা সমাজ ব্যবস্থা। মহিলা পুরুষের মধ্যে কোনো বিভাজন নাই, অনাহার নাই, অর্ধাহার নাই, অশিক্ষা নাই, বেকারি নাই, ভূমিহীন নাই, গৃহহীন নাই, শোষক থাকলেও মাথা তুলতে পারছে না, শোষিত মানুষ ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে শোষণের নাঙল ছুড়ে দিয়ে শোষণমুক্ত মানুষ হিসাবে শিরদাঁড়া উঁচু করে তারা তাদের যে নূতন রাষ্ট্র, তাকে সংহত করে পৃথিবীর সামনে নূতন বার্তা দেওয়ার চেষ্টা করছে। সেই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে কমিউনিস্টরাই, যারা পূর্ণ স্বাধীনতার স্লোগান দিয়েছিলেন, যা কংগ্রেসকে বাধ্য করেছিল, সেই কমিউনিস্টরাই প্রচারে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, আমরা কি শুধুই ব্রিটিশ দাঁড়িয়ে আমাদের দেশের লোক দিয়ে সরকার তৈরি করার মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা সংগ্রামের দায়িত্ব শেষ করব? না, আমরা নূতন ভারত তৈরি করব। সোভিয়েত দেশ যদি পারে, আমরা কেন পারব না? সেই ভাবনা নিয়ে সেই লড়াই চলল, এবং বিকল্প অর্থনৈতিক স্বাধীনতা লাভের পর কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাও জনগণের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা কমিউনিস্টরা কিন্তু গ্রহণ করেছিলেন। সর্বভারতীয় কৃষকদের সংগঠন তৈরি হলো, সারা ভারত কৃষক সভা। শ্রমিকদের সংগঠন আইএনটিইউসি আগেই তৈরি হয়েছিল, কিন্তু কমিউনিস্টরা আলাদা করে সংগঠন তৈরি না করে এই আইএনটিইউসিকে শক্তিশালী করার জন্য তাদের প্রভাবিত যে শ্রমিক, তাদেরকে তারা নির্দেশ দিলেন, এর মধ্যে ঢুকেই শ্রমিক আন্দোলনটাকে সংহত করো, শক্তিশালী করো, এখনো যারা অসংগঠিত তাদেরকে টেনে আনো। যুব আন্দোলনকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে ছাত্র যারা কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদেরকে সংগঠিত করার জন্য পরাধীন ভারতবর্ষে প্রথম ছাত্রদের সংগঠন তৈরি করলো কমিউনিস্ট উদ্যোগ নিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন, এআইএসএফ। শুধু সেখানেই তারা দাঁড়িয়ে থাকলেন না, তারা উপলব্ধি করেছিলেন গান বাজনা যারা করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, নাটক যারা করেন, যাত্রা যারা করেন, লোকসঙ্গীত নিয়ে যারা চর্চা করেন, এর সাথে যারা যুক্ত তাদেরকে সংগঠিত করেন, এদের সর্বভারতীয় সংগঠন কমিউনিস্টদের উদ্যোগে তৈরি হয়েছিল। তারা উপলব্ধি করেছিলেন এই অংশকে বাদ দিয়ে সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম সফল হতে পারে না। তাদেরকেও সংগঠিত করেছিলেন। শুধু তাই না, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা লেখালেখি, সাহিত্যকর্মের সাথে যুক্ত সর্বভারতীয় ক্ষেত্রে, তাদেরকেও তারা সংগঠিত করবার চেষ্টা করেছিলেন। একটা এই ধরনের সংগঠনের ভিত্তি তারা স্থাপন করেছিলেন। এই সংগঠনগুলোর মধ্য দিয়ে অসংগঠিত মানুষের কাছে কেন স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা অর্জিত হলে পর ভারতবর্ষ কোন পথে চলবে, কি কি তার প্রাথমিক পদক্ষেপ হবে, এটা তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কংগ্রেস দলের মধ্যে জওহরলাল নেহরু,
সুভাষচন্দ্র বসু, যিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রার্থীকে পরাস্ত করে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মোহনদাস করমচাঁদ গান্ধী সেই নির্বাচনে তার প্রার্থী পরাজিত হওয়ার পর সুভাষচন্দ্র বসুর হাতে তিনি বলছিলেন, এটা আমি যাকে প্রার্থী করলাম তার পরাজয় না, এটা আমার পরাজয়। আমি মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা আমার পরাজয়। বুঝতে পারছেন? এরকম একটা জায়গায় কংগ্রেস দলের ভেতরেও একটা অংশ সোভিয়েত দেশের এই যে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়, তার মধ্য দিয়ে বিকল্প পথের দিশা, ঘুমন্ত পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলবার চেষ্টা করছে, তার বার্তা ভারতবর্ষে এসছে। কাগজপত্র বাধা দিয়ে আটকে রাখার চেষ্টা করো, পারেনি। এর থেকে কংগ্রেস দলের মধ্যে একটা অংশ প্রভাবিত হয়ে এটাই ঠিক, স্বাধীন হব, আমাদের দেশের সরকার আমরা তৈরি করব, মাটির তলার মাটির উপরের সম্পদ সমবেত করে নতুন ভারত তৈরি করব, সোভিয়েত পারলে আমরা কেন পারবো না। দেশ স্বাধীন হলো, ভাগ হলো, আমরা কমিউনিস্টরা বিভাজনকে সমর্থন করেনি, শক্তি কম, আটকাতে পারেনি। হিন্দুস্তান পাকিস্তান, ভারতবর্ষের সরকারের দায়িত্ব কংগ্রেস হাতে নিলেন, স্বাভাবিক, তার একটা ঐতিহাসিক ভিত্তি আছে। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, কিন্তু দেখা গেল সরকারে বসার পর স্বাধীনতার সংগ্রামে যে প্রত্যাশা জনমনে তৈরি হয়েছিল, ব্রিটিশ গেলে নূতন ভারতে কি হবে, আমাদের অবস্থার পরিবর্তন কিভাবে হবে, এই প্রশ্নে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম স্বাধীন ভারতের যে সরকার, সেই সরকার সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব প্রথম দিকে, পরবর্তী সময়ে তার বিপক্ষে তারা যেতে শুরু করলেন। তার প্রথম যে প্রশ্নটা সেখানে উপস্থিত হয়েছিল, জমি পরাধীন ভারতবর্ষে এবং স্বাধীন ভারতবর্ষে আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি, সেই জমি কেন্দ্রীভূত অল্প লোকের হাতে, বড় বড় যোদ্ধার জমিদার। এটা পরিবার কতটা জমি রাখতে পারে এটা নির্ধারিত, সব জমি তার হাত থেকে নিতে কেউ বলছে না। সে নির্ধারিত জমির উপরে যেই জমি তাদের হাতে আছে সেটা উদ্ধার করো। ভূমিহীন যারা, ক্ষেত মজুর যারা, দিন মজুর যারা, কিচ্ছু নাই, যাদের কথা দিয়ে আমি শুরু করলাম, এরা লক্ষ কোটি, এদেরকে জমি দাও, মালিক করো, ফসল ফলাবার সুযোগ দাও, ভালো বীজ, সার, সেচ এবং ফসল যখন বাজারে বিক্রি করতে যাবে, তারা যাতে ন্যায্য ন্যূনতম মূল্যে এই ফসল বিক্রি করতে পারে, তার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। এটাই ছিল প্রধান বিষয়বস্তু। কিন্তু কংগ্রেস, জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম সরকার, যদিও পরাধীন ভারতবর্ষে এই বিষয় সম্পর্কে দ্বিমত ভিন্নমত পোষণ করেনি, সোভিয়েত দেশের অভিজ্ঞতাও দেখেছে, তার থেকে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছিল, কিন্তু সরকারে বসার পর এই পদক্ষেপ নিল না। কেন নিল না? রাজনৈতিক দল কংগ্রেস, মূল যে রাষ্ট্রের নেতৃত্ব, ভারতবর্ষের সবচেয়ে বড় যারা পুঁজিপতি, একচেটিয়া পুঁজিপতি, শুধু দেশের বাজারে না, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, সেই রাষ্ট্রের যারা বড় বড় পুঁজিপতি, তাদের সঙ্গে হাত মিলিয়ে তারা যেমন ভারতবর্ষ ঢুকে ভারতবর্ষকে লুণ্ঠন করবে, এরাও যাতে ওখানে গিয়ে লুণ্ঠন করতে পারে, সমঝোতা করে রাষ্ট্র ক্ষমতার নেতৃত্ব তাদের হাতে যায়। তারা ভারতবর্ষের তাদের পরবর্তী পর্যায়ে যারা ধনেক, কারখানার মালিক, কলের মালিক, পুঁজিপতি, কিন্তু একচেটিয়া না, তারা বাইরে গিয়ে লড়াই করে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যবসা বাণিজ্যে অস্তিত্ব রক্ষার মতো অবস্থাটা, কিন্তু ভারতবর্ষে তারা পুঁজিপতি, তারাও একচেটিয়া পুঁজিপতি হতে চায়, তাদের সঙ্গে মিলে। এবং সবচেয়ে বড় কথা,
এই যে বড় বড় যে যোদ্ধার জমিদার, যাদের বিরুদ্ধে সবচেয়ে প্রথম আঘাত দেওয়ার কথা, সামন্ততন্ত্রকে ধ্বংস করো, সেই যোদ্ধার জমিদারদের সাথে এই একচেটিয়া পুঁজি এবং পুঁজিপতি তারা সমঝোতা করল। যে সাম্রাজ্যবাদকে তাড়ানো হলো, সেই সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করল। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাংকের পুঁজি, শিল্পের পুঁজি, এটা মিলে এটাকে ফিনান্স ক্যাপিটাল বলে। এটা বড় বড় পুঁজিপতির এই ব্যাংকগুলি নিয়ন্ত্রণ করে, তাদের সাথে সমঝোতা করে এদেরকে ভারতবর্ষের ভেতরে ঢুকবার সুযোগ করে দিয়েছিলেন কংগ্রেস সরকার। আজও তা চলছে। এই জায়গায় এরা তাদের শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে, যাদের নিয়ন্ত্রণে সরকারটা চলছে, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে জমি উদ্ধার করে ভূমিহীন, ক্ষেতমজুর, গরিব কৃষক, বাস্তবিকহীন তাদেরকে জমি দিল না। যদি জমি দিত, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটাই অন্যরকম হয়ে যেত। জমি যদি দেওয়া হয়, ফসল যদি ফলাতে পারে, বিক্রি করে যদি পয়সা হাতে যায়, শ্যামল চক্রবর্তী বলবার চেষ্টা করেছিলেন সঠিকভাবে, তারা বাজারে কিনতে যাবে। হাতে পয়সা থাকলে ব্যাংকে জমিয়ে কেউ সুদ খায়, অনাহারে অর্ধাহারে থেকে, তারা প্রথম বাজারে যাবে, চাহিদা পূরণ করবে, খাওয়ার সমস্যা নিবৃত্ত করবে, তারপর যদি অতিরিক্ত কিছু থাকে ব্যাংকে জমাবে। আগে তো বাজারে যাবে। এই কোটি কোটি মানুষ যদি বাজারে যায়, তাদের চাহিদা বাড়বে, এবং এই চাহিদা পূরণ করার জন্য মানুষের প্রয়োজনীয় যে সামগ্রী, পণ্য যে কলে কারখানায় তৈরি হয়, নতুন নতুন কলকারখানা তৈরি হবে কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করার জন্য। আরে এটা তো বড় বড় পুঁজিপতি দিয়েই করবেন, গরিব মানুষ তো কলকারখানা করতে পারে না, তাদেরই সুবিধা হতো। এই কারখানা যদি বসে, এগুলি চালাতে হবে, শ্রমিক লাগবে, নানা ধরনের শ্রমিক, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সাধারণ সমাধানকারী, তাহলে বেকার সমস্যার সুরাহা হবে। সবটা মিলিয়ে ভারতবর্ষের অর্থনীতির মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন হতে পারত। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কমিউনিস্টরা এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করলো। জওহরলাল নেহরু মাথাই নত করলেন না, উল্টো পথে হাঁটলেন। যোদ্ধার জমিদার তাদের সাথে সমঝোতা করে এই শোষণের যে রাস্তাটা, এটা অব্যাহত রাখলেন। এই জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্টরা 1964 সালে নূতন কর্মসূচি তৈরি করে তারা আওয়াজ তুললেন, এই সরকার দিয়ে চলবে না, এদের পরাস্ত করো, ক্ষমতাচ্যুত করো। দিল্লির ক্ষমতায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে গরিব শ্রমজীবী অংশের মানুষকে সংঘবদ্ধ করে জনগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো। জনগণতান্ত্রিক সরকারের প্রধান প্রধান যে কাজগুলি হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমিহীন, ক্ষেতমজুর, গরিব কৃষক, যোদ্ধা জমিদারদের হাত থেকে উদ্বৃত্ত জমি উদ্ধার করে নিয়ে তাদের মধ্যে বন্টন করো। এটা করতে না পারলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন হবে না। এর সাথে যুক্ত শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে বেকার সমস্যা, সব কিছুর সমাধানের রাস্তা খুলে দেবে। মূল উৎস এই ভূমির সমস্যা, সেখানে আমাদের আঘাতটা করতে হবে। এই তো দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কৃষক আন্দোলন হচ্ছে, ক্ষেতমজুরদের আন্দোলন হচ্ছে, শ্রমিকদের আন্দোলন হচ্ছে, এমনকি ছাত্ররা, যুবকরা, মহিলারা, মায়েরা, বোনেরা, তারাও এই ভাবনা নিয়েই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। আজকে বিজেপি সরকার, এরা আরএসএস এর নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, 100 বছর আগে এই সংগঠন তার পতন ঘটিয়েছিল।
এরা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে জার্মান, ইটালি, সেই সময় তার যারা চালক ছিলেন হিটলার, মুসোলিনি, তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষের বুকে ধর্মের প্রশ্নে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের কর্তৃত্ব, নেতৃত্ব, আধিপত্য প্রতিষ্ঠা করে অন্য ধর্মের যারা সংখ্যালঘু অংশ আছেন তাদেরকে পদদলিত করে অর্থনৈতিক, সামাজিক দিক থেকে তাদেরকে শোষণের জন্য একটা নয়া ব্যবস্থা তারা পত্তন করতে চাইছে, যেটাকে আমরা ফ্যাসিবাদ বলছি। এরা আজকে স্বাধীনতার সংগ্রামের আগে এবং পরে এবং আজও জমির প্রশ্নে, যার সাথে অর্থনীতির নিবিড় মৌলিক সম্পর্ক যুক্ত, এই প্রশ্নে তারা আগের সরকার থেকে কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে যাচ্ছে মনে করার কারণে এখন অবধি ভারতবর্ষে কেন্দ্রে যতগুলো সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরা কেউ এই ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য উদ্বৃত্ত জমি উদ্ধার করে যোদ্ধার জমিদারি ব্যবস্থাকে কোণঠাসা করে অর্থনৈতিক অবস্থার মধ্যে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে ইতিবাচক কোনো ভূমিকা নেয়নি। বিজেপির ক্ষেত্রে প্রশ্ন আসে না, চলছে। এই জায়গায় জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে। আরে জিনিসের দাম কারা বাড়াচ্ছেন? বড় বড় পুঁজিপতিরা। একে সোনামুরার ছোট্ট মাঝারি যে দোকানদার তারা করছেন না? তাদের পুঁজি কোথায়? এত বিরাট বিরাট জমির যারা মালিক, তাতে যারা ফসল ফলান, শ্রমিকদের ঠকিয়ে কম মজুরি দিয়ে ভূমির ক্ষেত মজুর রেখে সেই ফসল তারা বাজারে এনে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করছে, তারাই লুণ্ঠন করছে। জামা কাপড় জিনিসপত্র যা কলে কারখানা তৈরি হয়, যেগুলো আমি আপনি কিনতে বাধ্য হই, এগুলো ছাড়া চলে না। এগুলো কারা নিয়ন্ত্রণ করছেন? বড় বড় পুঁজিপতিরা। তারাই দাম বাড়াচ্ছেন, তারাই লুট করছেন। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। বিজেপি সরকার তারা তো কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আমরা কি বলছি? এই জিনিসের দাম নিয়ন্ত্রণ করা যায়। সারা ভারতবর্ষে রেশনের দোকান গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রতিষ্ঠা করে চাল, গম সহ 13 থেকে 14টা অত্যাবশ্যক সামগ্রী, স্নো, আলতা, পাউডার, লিপস্টিক, সেন্ট, এগুলোর কথা আমরা বলছি না। খেয়ে পরে বেঁচে থাকতে গেলে পর যার ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের জন্য সস্তায় একই দামে সরকার থেকে ভর্তুকি দিয়ে এই রেশন দোকানে যদি 13টা 14টা জিনিস দেওয়া যায়, আর কিছু না হোক, মানুষের বেঁচে পড়তে থাকার জন্য এই যে অত্যাবশ্যক সামগ্রীগুলি, এগুলির দাম কমানো যায়, চাপ সৃষ্টি করা যায়। যে সস্তায় রেশনের দোকানে জিনিস পায় তিনি কেন বেশি দাম দিয়ে খোলা বাজার থেকে কিনবেন? মানুষকে এত নির্বোধ নাকি? করছে না তো। কংগ্রেস সরকার করেনি, অন্তর্বর্তীকালীন সময়ে অন্য যে সরকারগুলি এসেছিল তারা করেনি। বিজেপি করছে না, করবে না, কারণ তারা ওই শোষকদের স্বার্থেই সরকার চালাবার চেষ্টা করছে। কাজ নাই। রেগা বামপন্থীরা চাপ সৃষ্টি করে ডক্টর মনমোহন সিংকে বাধ্য করেছিলেন গরিব মানুষের স্বার্থে চালু করো। সে রেগা বন্ধ করে দিচ্ছে অঘোষিতভাবে। এই ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গড়ে বছরে 80 থেকে 94 দিন তুলেছিল, এখন এটা 30-32 দিনে চলে গেছে। তাও ঠিক সময়ে মজুরি পায় না, মজুরি সেভাবে বাড়ছে না। কারা করছেন? বিজেপি সরকার, কেন্দ্র রাজ্য একই সরকার। পয়সা যদি না থাকে, রোজগার যদি না হয়, আপনি বাজারে যাবেন কি করে? রাজ্য সরকারের হাতে 32 থেকে 36টা দপ্তর, উন্নয়ন দপ্তর, নানা কাজ। বামফ্রন্ট সরকার থাকার সময় শুধু কি রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে? রেগা তো গ্রাম, নগরে, সেখানেও কাজ রেগার আদলে তৈরি করেছিল। নগরে ওই কাজ এখন এই সরকারটা করছে না। এই উন্নয়নমূলক যে দপ্তরগুলো, এগুলো দিয়ে কাজের সুযোগ সৃষ্টি করেছে। রেগা শহরের কাজ এবং তার সাথে উন্নয়নমূলক দপ্তর। এখন উন্নয়নমূলক দপ্তরের কাজ কোথায়? নাই, পয়সা নাই।
কেনবার ক্ষমতা নাই, মন্দা তৈরি হয়েছে, অর্ধার অনাহার মৃত্যু, সন্তান বিক্রি করছে। এখান থেকে ছেলেরা মেয়েরা, আগে ছেলেরা যেত, এখন মেয়েরাও যাচ্ছে ত্রিপুরার বাইরে কাজের সন্ধানে, রোজগারের সন্ধানে। ভারতবর্ষের বাইরেও যাচ্ছে কাজের সন্ধানে, রোজগারের সন্ধানে। এই যে পরিস্থিতি, মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, এই সরকারটা করছে। শুনছিলেন আমার আগের বক্তারা উল্লেখ করার চেষ্টা করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্য এটা একটা মানুষের দুটো পায়ের মতো। দুটো পায়ের উপর যেমন আমরা দাঁড়াই, এবং শিক্ষা স্বাস্থ্যের উপর ভিত্তি করে আমাদের নবীন প্রজন্মের যে ছেলেরা মেয়েরা, তারা আস্তে আস্তে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবে, রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নেবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই শিক্ষা, সেই স্বাস্থ্য সরকার হাত গুটিয়ে এগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, বেসরকারি পুঁজির হাতে লুণ্ঠনের জন্য তুলে দেওয়ার চেষ্টা করছে। বেকার সমস্যা, স্বাধীনতার ৭৮ বছর, গত ৭৫ বছরের যে অভিজ্ঞতা, তার যে হিসেব, সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে নূতন রেকর্ড তৈরি করেছে এই বিজেপি সরকার। ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছে না, প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এরা জানে মানুষ এটাকে মেনে নেবে না, ঐক্যবদ্ধ হবে, নূতন শক্তির সমাবেশ ঘটবে। একে প্রতিহত করবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কথা বলে বিভাজন তৈরি করে নিজের দৈনন্দিন জীবন যে সমস্যা, এ নিয়ে কথা যাতে বলতে পারে, মাথা যাতে ঘামাতে না পারে, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, সম্প্রদায় নিয়ে মারামারি খেয়ে খেয়ে করবে, তাতে এই শোষকদের স্বার্থের রক্ষক সরকারটা কিছু সময়ের জন্য হলো পিছের চামড়া বাঁচাতে পারবে, আত্মরক্ষা করতে পারবে, সরকারের টিকে থাকতে পারবে। এই লক্ষ্য নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি আক্রমণটা কেন্দ্রীভূত করছে মুসলমান অংশের মানুষের বিরুদ্ধে, এবং তার সঙ্গে এখন শুরু হয়েছে খ্রিস্টান যারা, তাদের বিরুদ্ধে। এরপরে কাকে তারা টার্গেট করেছে এটা বিজেপি আরএসএসই বলতে পারে, আমরা কি করে বলবো। এই জায়গাটা, এটাকে মোকাবেলা করেই, মুখোমুখি দাঁড়িয়েই ভারতবর্ষের শ্রমিক, কৃষক, খেতমজুর, মায়েরা, বোনেরা, ছাত্ররা, যুবকরা, শিক্ষক, কেরানি, কর্মচারীরা, তারা কিন্তু লড়াই করছেন পেশাগত সমস্যার মোকাবেলার জন্য। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, একটা প্রচন্ড চাপ তৈরি করেছে, তার থেকে বেরোবার জন্য যে সমস্যাগুলোর কথা বলছিলাম, আমি কয়েকটা উল্লেখ করলাম। এ তো ফিরিস্তি দিলে শেষ হবে না, এই মূল বিষয়গুলো থেকে বেরিয়ে আসবার জন্য এরা যারা লড়াই করার চেষ্টা করছেন, বেরিয়ে আসছেন। শাসকরা ভীত সন্ত্রস্ত হয়ে ধর্মের নামে বিভাজন করেও যখন আটকানো যাচ্ছে না, গণতন্ত্রের উপর আক্রমণ করছে। কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত ব্যক্ত করা, সরকারের সমালোচনা করা, আন্দোলন করা, সংগ্রাম করা, সংগঠন করা, ধর্মঘট করা, কাজের জায়গায় স্বাস্থ্যকর পরিবেশ, মেয়েদের রাতের কাজের জন্য নিরাপত্তা, দিনের বেলাও মেয়ে পুরুষ যেখানে কাজ করে মেয়েরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, এই সমস্ত নানা বিষয়, এই সমস্ত অধিকার আক্রান্ত হচ্ছে। এবং বিচার ব্যবস্থা, অনেকের এখনো মোহ আছে নিরপেক্ষ। কে বলেছে নিরপেক্ষ? মাঝে মধ্যে দুই একটা ছোটখাটো বিষয় অবস্থান গ্রহণ করছে, কিন্তু সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে এই শাসক যারা শোষণের স্বার্থে শোষকদের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করছে, চালাচ্ছে, সেদিনের কংগ্রেস, আজকের বিজেপি, তাদের স্বার্থেই বিচার ব্যবস্থা ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে কোনো বিচারক ভিন্ন মতাবলম্বী হতে পারেন, তার অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু তিনি তো বেষ্টিত, তার থেকে আলাদা। তাদের রাজ্যের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করছে,
রাজ্যপালের মতের জন্য রাজ্যপাল তার উপর চেয়ার চেপে বসে আছে মাসের পর মাস, বছরের পর বছর। এ নিয়ে যখন মামলা হলো 2-3টে রাজ্য থেকে, সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি দারুণ সিদ্ধান্ত নিয়ে বললেন যে না, অনন্তকাল এভাবে চেপে যাওয়া যাবে না। একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে বললেন এই 3 মাস বা 4 মাসের মধ্যে যদি রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি মত না দেন তাহলে ধরে নিতে হবে এই সম্পর্কে তাদের ভিন্ন কোনো বক্তব্য নেই এবং সেই রাজ্যের সরকার এটাকে আইন হিসাবে গ্রহণ করে কার্যকরী করতে পারেন। বাজ পড়েছে বিজেপি সরকারের মাথায়, আরএসএস এর মাথায়, শ্রেণী স্বার্থে আঘাত, হইচই না করে রাষ্ট্রপতিকে দিয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্যে 14টা প্রশ্ন সম্বলিত চিঠি পাঠিয়ে বলছেন আপনি কি আমার অধিকার হরণ করার চেষ্টা করছেন? দেখা গেল এই ভদ্রলোক চাকরি থেকে অব্যাহতি নেওয়ার 2 দিন আগে তিনি তার পূর্বতন সিদ্ধান্ত সেখান থেকে সরে গিয়ে বললেন না, রাজ্যপাল রাষ্ট্রপতি তাদের তো সময় আমরা ঠিক করে দিতে পারি না, নির্ঘণ্ট আমরা রাখতে পারি না। তাহলে বুঝতে পারছেন এ কথাটাই বুঝতে হবে আমাদের। যাই হোক, ব্যক্তি হিসাবে তো কোনো বিচারপতির সঙ্গে আমাদের সংঘর্ষের প্রশ্ন নেই, বিরোধিতার প্রশ্ন নেই, আমি প্রসঙ্গটা তুললাম মাত্র। এই করেও যখন বুঝতে পারছেন রাষ্ট্র ক্ষমতা ধরে রেখে শোষকদের স্বার্থ রক্ষা করা সহজ হবে না, মানুষ মেনে নেবে না, সর্বশেষ যে জায়গাটা সেটা হচ্ছে ভোট, তার উপর আক্রমণ কেন্দ্রীভূত করছে। ত্রিপুরায় তো চলছে, বিশেষ করে 18 নির্বাচনের পর পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা, 23 বিধানসভা নির্বাচন। সোনামুড়া আপনাদের অভিজ্ঞতা কি? ত্রিপুরার অভিজ্ঞতা কি? প্রহসন, ভোটের অধিকার হরণ করে নিয়েছে। এ তো শুধু ত্রিপুরা দিয়ে করলে হবে না, তার তো দেশ চাই। ত্রিপুরায় তো লোকসভার আসন মাত্র 2টো, এই হিসেব তাদের কাছে আছে। এই জায়গায় ভোট বন্ধ করার দুঃসাহস দেখাচ্ছে না। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আরএসএস বিজেপি ভোট বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে না। ভোট করতে হবে, তাহলে জিততে হবে। জিততে গেলে পর ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোট হবে। সেই তালিকা ইলেকশন কমিশন পছন্দের লোকদের বসিয়ে তাদের পরীক্ষায় নির্দেশে তাদের সুবিধা হয় সেভাবে ভোটার তালিকা তৈরি করছে। বিহারে তার নির্বাচন হয়ে গেছে, তথ্য আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, বহু নূতন তথ্য আসবে। আমি উল্লেখ করলাম এই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছে। এই সামগ্রিকভাবে যে পথে তারা হাঁটছে এটাকে আমরা বলছি নূতন ফেসিবাদী রাস্তা। বাইরে গণতন্ত্রের আলখাল্লা, ভেতরে ধ্বংসের ঘৃণ্য বিকৃত চেহারা। এটাকেই আমরা বলছি নয়া ফেসিবাদী রাস্তা। সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই পথে যদি যায়, ক্ষেত মজুর তার সমস্যার সমাধান করতে পারবেন, বেকার ছেলে তার কাজের সমস্যার সমাধান করতে পারবে, গরিব পরের সন্তান সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে, ছোট বাজারে ব্যবসায়ী ধার দেনা করে যে ছোট্ট দোকানটা চালিয়ে পরিবারটার ভরণ পোষণের চেষ্টা করে পারবে? পারবে না তো। তাহলে কি চাই? এর বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ ধারাবাহিক আন্দোলন ভবিষ্যৎ দিনে যদি গড়ে তোলা না যায় তাহলে তো সর্বনাশের পথে ভারতবর্ষকে তারা নিয়ে যাবে, সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে ইতিহাসের অভিজ্ঞতা কি? ইতিহাসের অভিজ্ঞতা হচ্ছে অত্যাচারী যারা শোষণের স্বার্থেই অত্যাচার করে, তাদের স্বার্থে যারা রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে শোষিত মানুষের কাঁধে চেপে বসে তাদের রক্তমুক্ষণ করে, তারা সাময়িক ক্ষমতা ধরে রাখতে পারে।
এটা দেখা গেছে। জার্মানের হিটলার সারা পৃথিবীকে পদানত করবে, মাটির তলায় সুড়ঙ্গের ভেতরে গিয়ে শেষ পর্যন্ত ওখানেও নিরাপত্তা বোধ না করে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা আমাদের তৈরি করা কথা না, এটা ইতিহাস। জার্মানের অভিজ্ঞতা, ইটালির অভিজ্ঞতা, জাপানের অভিজ্ঞতা। শোষকদের স্বার্থের রক্ষক রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদী কায়দায় যারা অনন্তকাল ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে, পারে না, পারা যায় না, পারেনি। দেখেছেন আমাদের দেশে ইন্দিরা গান্ধী জরুরি ব্যবস্থা করেছিলেন। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতবর্ষের অভ্যন্তরে যে ক্রমশ মানুষের ক্ষোভ জমা হতে হতে বিস্ফোরণের একটা অবস্থা প্রায় পরে চলে যাচ্ছিল, ভোট করলো, জিতবেন হিসাব করেছেন, পরাস্ত হলেন। ইন্দিরা গান্ধী নিজেও পরাস্ত হলেন। এটাই তো অভিজ্ঞতা। পশ্চিমবাংলায় আদাফিসির সন্ত্রাস সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে, তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অন্যতম পরামর্শদাতা। তাকে উৎখাত করে সেখানে মানুষ কিন্তু শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে বিকল্প সরকার, যা গোটা ভারতবর্ষের সামনে ভিন্ন পথের দিশা দিয়েছে বামফ্রন্ট সরকার জ্যোতি বসুর নেতৃত্বে। ত্রিপুরায় 6 মাস আগের লোকসভা নির্বাচনে যেই ভদ্রলোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছিল, নৃপেন চক্রবর্তীর কথা বলছি, 6 মাসের ব্যবধানে রাষ্ট্রপতির শাসনে, মাঝের কথা আমি নাইবা বললাম সময় বাঁচাবার জন্যে, যে ভোট হলো, সেই ভোটে কংগ্রেস পরাস্ত হল এবং প্রথম পরাজয়ের বার্তা এই সোনামুড়া থেকেই জয় আগরতলায়, বক্সনগর, মাস্টারদা কে চিনত তাকে? তিনি কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের প্রথম সারির অন্যতম নেতা, বিশেষ করে মুসলিম অংশের জনগণের মধ্যে একাধিকবার মন্ত্রী হয়েছেন, তাকে পরাস্ত করেছেন। এই বার্তা যখন আগরতলা উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রে গেল, তখন বুঝতে অসুবিধা হয়নি, নূতন হাওয়া বইছে, সরকার তৈরি হল। সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে এই সরকারটাকে উচ্ছেদ করে কংগ্রেস যুব সমিতি আদাফিসির শরীরে সন্ত্রাস কায়েম করেছে। ত্রিপুরার মানুষ 350-র উপর কমরেড খুন হয়েছে এদের হাতে। তাদের মোকাবেলা করে আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছে দশরথ দেবের নেতৃত্বে। কাজে এই অভিজ্ঞতাগুলো তো কল্পিত না, আন্তর্জাতিক, জাতীয়, আমাদের রাজ্যের, এটা মাথায় রাখতে হবে। অত্যাচারীরা, শোষকের স্বার্থের রক্ষকরা দীর্ঘদিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না, কিন্তু আপনি এরা চলে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। মানুষকে জাগাতে হবে, সচেতন করতে হবে, সংঘবদ্ধ করতে হবে। এই যে কাজ কারা করবেন? ক্ষেত মজুরদের মধ্যে আমাদের রাজ্যের ক্ষেত মজুর বন্ধুদের যে সংগঠন, কৃষকদের মধ্যে কৃষকদের যে সংগঠন, উপজাতিদের মধ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, মায়েদের মধ্যে নারীদের সংগঠন, ছাত্রদের মধ্যে ছাত্রদের সংগঠন এসএফআই, যুবকদের মধ্যে যুবক, তফসিলিদের মধ্যে তফসিলি সমন্বয়, এই যে সংগঠনগুলো অগ্রসরমান অংশ, তাদের থেকে বাছাই করে নিয়ে নেতৃত্ব, তারাই জনগণের মধ্যে যাবেন, বোঝাবেন। যারা সংগঠিত হয়েছেন তাদের নিয়ে রাস্তায় নামবেন, যারা অসংগঠিত দূরে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করেন, তাদের সঙ্গে কথা বলতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুঝাতে হবে, আস্তে আস্তে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদী যে শক্তিটা সবকিছু তছনছ করে দেওয়ার চেষ্টা করছে, একটা দুর্নীতির রাজত্ব কায়েম করেছে ত্রিপুরায়। কি সরকার, কি এডিসি, আইনের শাসন, এখানে জঙ্গল বিরাজ করছে। মায়েদের উপর আক্রমণ, অত্যাচার, বিভৎস তার ব্যাখ্যার বাইরে।
এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির হাত থেকে বেরোতে হবে। ভোটের অধিকার ছিনিয়ে নিচ্ছে। তাই আপনি যখন কথা বলতে চান, মন্ত্রীর বাড়িতে ঢুকতে পারেন না, লাঠিপেটা খেয়ে ফিরতে হয়। কারণ তারা জানে আমরা তো মানুষের ভোটে জিতিনি, আমরা তো বাক্স ভেঙে মাসুলম্যান যারা, তাদেরকে কিছু চা মিষ্টির পয়সা আর এই 7 দিন 10 দিন কাজ করেছে তার জন্য কিছু পয়সা হাতে দিয়ে তাদের দৌলতে আমরা সরকারে এসেছি। এদের জন্য দরজা খুলে রেখে এত কথাবার্তা কি শুনতে হবে? দরকার নাই। আবার 5 বছর পর দেখা যাবে। এরকম ভাবনা নিয়ে যারা চলবার চেষ্টা করছে, তাদেরকে ক্ষমতায় বসে থাকতে দেবেন? এদেরকে বিচ্ছিন্ন করতে হবে, কোণঠাসা করতে হবে। লড়াই, এর কোনো বিকল্প নাই। এবং এই লড়াই বিভিন্ন স্তরে যারা সংগঠিত হয়েছে, শ্রমিকের মতো, কৃষকের মতো, ক্ষেতমজুরের মতো, ছাত্রের মতো, যুবকের মতো, মায়েরা বোনেরা তাদের মতো করে, তফসিলি অংশের মানুষ তাদের মতো করে। আবার একের লড়াই আরেকজনকে সমর্থন করতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে, কখনো ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে দাঁড়িয়ে করতে হবে, কখনো তাদের সংগ্রামকে নৈতিক সমর্থন দিয়ে তাদের সমর্থনে আলাদা করে আপনাকে মিছিল করতে হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের যেতে হবে। সবসময় রাজ্যব্যাপী জেলাভিত্তিক বড় বড় আন্দোলন, এটার জন্য অপেক্ষা করলে চলবে না। নিজের গ্রাম পঞ্চায়েত ধরে সেখানকার যে দৈনন্দিন সমস্যা, রাস্তাঘাট, জল, স্কুল, মাস্টার, হাসপাতাল, ডাক্তার, ঔষধ, পানীয় জল, বিদ্যুৎ, এটা তো দলমত নির্বিশেষে সব অংশের মানুষের। একে ভিত্তি করে যেখানে ক্ষেতমজুর, যেখানে কৃষক, যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডাকে মানুষ ভয় পায় না, শোষকরা তারা লাল ঝান্ডাকে ভয় পায়। কাজেই সেখানে এই আন্দোলন সংগঠিত করতে হবে। এই দাবি আদায় হয় না পর্যন্ত চলবে আন্দোলন। মাঝে মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে বড় বড় আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। শুধু এই ডাকের জন্য অপেক্ষা করব আর রাজ্যে তারপরে আমরা আলাদা করে কয়েকটা বড় বড় আন্দোলন করব, আঞ্চলিক সমস্যা নিয়ে মাথা ঘামাবো না, তাহলে কি করে হবে? ওই যে ভানুবাবু বলছিলেন 1 লক্ষ 1.5 লক্ষ বাড়িকে টার্গেট করে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। হিসাব দিচ্ছিলেন শ্যামল যে আমাদের ত্রিপুরায় 4 লক্ষের মতো ক্ষেতমজুর আছেন। আমার ধারণা সংখ্যা আরো বেশি হবে। 4 লক্ষ যদি ধরি, টার্গেট করেছেন 1 লক্ষ, 1 লক্ষতে তো পৌঁছতে হবে। 4 লক্ষের মধ্যে বাকি 3 লক্ষ কারা যাবেন? কাদের জন্য ছেড়ে রাখবেন? কেন সেখানে আস্তে আস্তে যাবেন না? পদ্ধতি কি? তার দৈনন্দিন যে সমস্যা, অঞ্চলের যে সমস্যা, তার উপর ভিত্তি করে লড়াই। না হলে শুধু তার বাড়িতে গিয়ে চাপান খেলে ভালো ভালো হেসে হেসে কথা বললেই সে আপনার সঙ্গে আসবেন মনে করার কারণে, যখন দেখবে আপনি আপনার নেতৃত্বে এই সংগঠনকে সামনে রেখে তার দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই করছেন, তখনই সে আপনার সঙ্গে আসবে। এই পদ্ধতির কোনো বিকল্প নাই। এই পদ্ধতিতেই আমাদের এগোতে হবে। মানুষ নামতে শুরু করেছে। সেই জায়গায় ত্রিপুরা রাজ্য ক্ষেতমজুর ইউনিয়নের এই যে সম্মেলন, আমি নিশ্চিত তারা একটা আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে, জনগণের মধ্যে দৃঢ়তা সৃষ্টি করার ক্ষেত্রে, জঙ্গি মনোভাব জাগাতে পথ প্রদর্শকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এবং আপনাদের কাছে আবেদন থাকবে, শুধু সোনামুড়া না, সারা ত্রিপুরার সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ এই যে আহ্বান, এই যে লড়াই তাদের কাছ থেকে আসবে, সেই লড়াইকে সফল করে তুলবার জন্য আপনাদের সমর্থনের হাত প্রশস্ত করতে হবে। কারণ তাদের যে লড়াই, এ শুধু ক্ষেতমজুরের সমস্যার সমাধানের লড়াই না, এর সঙ্গে ছাত্র, যুবক, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছোট মাঝারি ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষ নিয়েই ক্ষেতমজুর ইউনিয়ন হলেও তারা জানে সমাজের সমস্যা পীড়িত অন্যান্য অংশের মানুষ সমস্যায় ভুগবে, তাদের থেকে আলাদা হয়ে আলাদাভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করে ফেলতে পারবো। এটা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বের চেতনা না। তারা মনে প্রাণে বিশ্বাস করেন অন্যান্য সমস্যা পীড়িত অংশের মানুষ, তাদেরকেও যেমন সমস্যা মুক্ত হতে সাহায্য করতে হবে, তার সাথে মিলে আমরা যে সমস্যায় ভুগছি সেই সমস্যা থেকে উত্তরণের জন্য একসাথে মিলে আমাদের লড়াই করতে হবে। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে সামনের দিনের যে আহ্বান,
তাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সারা ত্রিপুরার জনগণের কাছে আবেদন জানিয়ে লড়াইকে তেজি তীক্ষ্ণ প্রসারিত করার জন্য আপনারা কার্যকরী ভূমিকা নেবেন, এই বিশ্বাস এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।